নমস্কার। আজকে আমরা অস্টিও আর্থারাইটিসের কারণ সম্পর্কে আলোচনা করব। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল কজ অফ অস্টিও আর্থারাইটিস? অস্টিও আর্থারাইটিস হলো এমনই একটা জিনিস, এটা আমাদের হাড়ের জয়েন্টে, হাড়ের ওপর একটা কভারিং থাকে, তাকে আমরা কাটলেজ বলি। এই কাটলেজটাকে আমরা হায়ালিন কাটলেজ বা আর্টিকুলার কাটলেজ বলি। এই কাটলেজটা যে কোনো কারণেই হয়ে যেতে পারে। তো সাধারণত দেখা যায় যে এজিংয়ের কারণে বা কোনো বেশি আঘাতের জন্য বা কোনো পোর পশ্চারের জন্য, ওভার অ্যাক্টিভিটিসের জন্য এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, তা ক্ষয়বেই। তো এই কাটলেজটা ক্ষয়ে যাওয়া নিয়ে এত চিন্তা না। এই কাটলেজটা হলো এমন একটা শকার অ্যাবজর্বার, যেটা আমরা জয়েন্টের উপর এত প্রেশার দিই কিন্তু শকার হিসেবে অ্যাবজর্ব করতে পারে বলে আমাদের খুব একটা ক্ষতি হয় না। কিন্তু আমরা তো কম বয়সেই আমরা নি জয়েন্টই যদি ভাবি বা যে কোনো জয়েন্টকে এত বেন্ড করছি, এত লোড নিচ্ছি, এত কিছু করছি, তাতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আফটার সার্টেন এজ অর দ্য কন্ডিশন অফ আওয়ার বডি, কখনো গিয়ে এটা আমাদের সমস্যা হচ্ছে। তো এই হায়ালাইন কাটলেজটা বা আর্টিকুলার কাটলেজটা ডিস্ট্রাকশন মানে হয়ে যেতে পারে, কেটে যেতে পারে, এবং এইটা জীবনে কিন্তু একবারই হয়। এটা কিন্তু রিপেয়ারিং সেইভাবে সম্ভব না। আর এটা কখনো সমগোত্রীয় কোনো কাটলেজ আসে না। যেই কাটলেজটা আছে সেটা সেকেন্ডারি কাটলেজ, তার কিন্তু এই অ্যাবজর্বিং ক্যাপাসিটি নেই। সেই কারণেই দেখা যায় যখন এটা কেটে যাচ্ছে তখন সেই অঞ্চলে ব্যথা তৈরি হচ্ছে। আবার হাড় দুটোর মধ্যে ঘষা খেতে খেতে সেগুলোর একটা ডিফরমেশন হচ্ছে, ডিজেনারেটিভ চেঞ্জ হচ্ছে। এই কাটলেজটা যখন কেটে যাচ্ছে, সেই অবস্থার থেকেই আমরা কিন্তু অর্থোসিস বলতে বলতে অস্টিও আর্থারাইটিস হচ্ছে, কেটে যাওয়া হাড় বা হাড়গুলো ঘষে যাওয়া, এই বিষয়টা। তো সাধারণ মানুষের কি দরকার, যে আমার একটা নির্দিষ্ট বয়সের পরে আমি কোনো জয়েন্টে অতিরিক্ত মাত্রায় প্রেশার দেবো না। যেগুলো আমরা কি দিয়ে ফেলি, যে আমরা 50 বার মাটিতে বসছি, তো মাটিতে বসতে গেলে আমাদের নি জয়েন্ট বেন্ড হচ্ছে, লাম্বারের ওপর অতিরিক্ত প্রেশার পড়ছে। যখনই আপনারা দেখবেন যে কোনো রেকগনাইজ ডাক্তারবাবুর কাছে যাবেন, তিনি বলবেন যে কোমরের সমস্যা থাকলে আপনি মাটিতে বসবেন না, কিন্তু আমরা সেটা তো বুঝতেই পারছি না কেন বুঝবো না, এবং আমরা জোর করে বসছি, এবং আমাদের পার্শ্ববর্তী কেউ বা কেউ বলছে না বসতে ওটা স্টিফ হয়ে যাবে, আর বসতে পারবে না। এটা কোনো কারণ না, একবার আপনার ওই হায়ালিন কার্টিলেজ হয়ে গেছে। তার জন্য ডাক্তারবাবু আপনাকে বলছেন, কোনো এক্সপার্ট বলছেন যে আপনি বসবেন না, তো ওইখানেই অ্যাভয়েড করুন, এটা তাড়াতাড়ি বাড়বে। সেকেন্ড, এর ফলে আমাদের মাসেলের স্ট্রেংথ কমে যাচ্ছে। মুভমেন্টের সময় আমাদের যে মাসেলের যে স্ট্রেংথ, মাসেলের যে ফাইবারের এক্সটেনশান ফ্লেকশন, সেটা কমে যাচ্ছে, তাতে পেন হচ্ছে, ব্যথা হচ্ছে, এবং পার্টিকুলার জয়েন্টটায় আমাদের ইনফ্ল্যামেশান হচ্ছে। এবং সেই কারণে যখন আমরা অ্যাডভান্স মেডিসিন নিচ্ছি, তখন অ্যান্টি ইনফ্ল্যামেটারি নন স্টেরয়েডিক্যাল ড্রাগ, মানে ডাক্তারবাবু যেটা লিখছেন সেটা অ্যান্টি ইনফ্ল্যামেটারি নন স্টেরয়েডিক্যাল ড্রাগ, তাহলে ইনফ্ল্যামেশন ম্যানেজমেন্ট। তাহলে আমরা এখানে একটু ছোট্ট করে বলে নিই যে কী জাতীয় খাবার আমাদের অ্যান্টি ইনফ্ল্যামেশনে সাহায্য করে। অ্যান্টি ইনফ্ল্যামেশনে সাহায্য করে, তাহলে অ্যান্টি ইনফ্ল্যামেটারি ফুড আমাদের নিতে হবে। ওমেগা 3 যে সমস্ত মাছের মধ্যে রয়েছে, মাছ আমাদের প্রিয় খাদ্য, এবং মাছের মধ্যে ওমেগা 3 প্রচুর পরিমাণে থাকে, কিন্তু সেটা সবথেকে বেশি থাকে সামুদ্রিক মাছ, যেমন স্যামনে থাকে, ম্যাকরেলে থাকে, টুনাতে থাকে। এই জাতীয় মাছ, সামুদ্রিক মাছ যদি খাওয়া যায়, তাহলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমরা পাবো, এবং তাতে আমাদের অ্যান্টি ইনফ্ল্যামেটারি হিসাবে কাজ করবে। এবং আমাদের সবসময় মনে রাখতে হবে যে অ্যান্টি ইনফ্ল্যামেটারি আমাদের মেডিসিন হিসেবে ফুডকে গ্রহণ করতে হবে। দ্বিতীয় শাক সবজি, যেমন পালং শাক, ব্রোকলিতে ভিটামিন কে থাকার কারণে এটা কিন্তু আমাদের
এই যে বংশের যে ক্ষয় হচ্ছে সেটাকে কিন্তু প্রতিরোধ করে। যেমন স্বাস্থ্যকর তেল হিসেবে আমরা কিন্তু অলিভ অয়েলকে ব্যবহার করতে পারি, কিন্তু অলিভ অয়েল আমাদের দেশে কম পরিমাণে পাওয়া যায় এবং কস্টলি হয়। সেই কারণে আমরা সর্ষের তেল ব্যবহার করতে পারি, কিন্তু তেলের পরিমাণটা অন্য জায়গায়। যেহেতু তেল 1 গ্রাম ইজ ইকুয়াল টু 9 ক্যালোরি, তাহলে আপনার যদি জয়েন্টকে ম্যানেজমেন্ট করতে হয়, ক্যালোরি ব্যালেন্স করতে হবে, এক্সেসিভ ওয়েট হলে কিন্তু জয়েন্টের উপর অতিরিক্ত প্রেশার পড়বে। তাহলে তেলটাকে সেইভাবে ব্যবহার করবেন। 1 গ্রাম ইজ ইকুয়াল টু 9 ক্যালোরি। আপনি যদি 100 গ্রাম তেল ব্যবহার করেন তাহলে 900 ক্যালোরি চলে যাচ্ছে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে ডেটাগুলো, তাহলেই কিন্তু কনসাস হয়ে যাবে। তাছাড়া কি খাবো আমরা? যে বাদাম খেতে পারি এবং শস্য দানা খেতে পারি। আমরা ওটস বা ব্রাউন রাইস এগুলোও যদি খাই, এবং আমরা যে কোনো চিনাবাদাম হোক, আখরোট হোক, এই জাতীয় জিনিস আমরা খেতে পারি, এগুলো অ্যান্টি ইনফ্ল্যামেটারি ফুড। এই হিসেবে মশলার মধ্যে আমরা কি খেতে পারি না, হলুদ, আদা, রসুন আপনারা রান্নায় রাখুন, তাহলে এটা অ্যান্টি ইনফ্ল্যামেটারি এবং রসুনকে বলা হয় যে ন্যাচারাল পেন কিলার। তো এগুলো আমরা খেতেই পারি। তাছাড়া আমরা যেগুলো খেতে পারি, যে কমলা লেবু অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর, তাহলে অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন সি সরবরাহ করার কারণে এগুলো আমাদের জয়েন্টের প্রোটেকশান দেয়। তাছাড়া আমাদের এই কাটলেজের ম্যানেজমেন্ট করতে সাহায্য করে, আর সেকেন্ডারি কাটলেজটাও তো ম্যানেজমেন্টের দরকার। তাহলে এই ধরনের ফুড আমাদের কিন্তু গ্রহণ করা উচিত, এবং আমাদের অ্যাভয়েড করার মধ্যে প্রথম এবং প্রত্যেক দিন বারবার বলা হচ্ছে যে প্যাকেজড ফুড, অতিরিক্ত চিনিযুক্ত ফুড, যেমন এর আগে অনেক ভিডিওয়ে বলেছি যে অতিরিক্ত চিনি বা সুগার, বা সেটা মিষ্টি রূপেই হোক, সেটা আমাদের বাঙালির ঘরে পায়েস রূপে, মিষ্টি রূপে নানাভাবে হয়, তাহলে ওটা শরীরে অনেক রকম সমস্যা তৈরি করে। তাহলে সেটাকে ছাড়া, যারা ডায়াবেটিক তারা তো খাবেনই না, এবং এইভাবে ফুড স্টাফটাকে মেনটেন করতে হবে। এবং আমাদের তলায় নাম্বার দেওয়া থাকে, যদি দরকার হয় ডিটেলস করুন, এবং আমাদের বহু জায়গায় অ্যাওয়ারনেস ওয়ার্কশপ করানো হয়। এবং এই যে ম্যানেজমেন্ট আর্থারাইটিস, আপনি কী টাইপের এক্সারসাইজ করুন, সেটা টোটালি ডিপেন্ড করছে আপনার মাসেল কন্ডিশন, টোটালি ডিপেন্ড করছে আপনার বডিতে ভিটামিন, ক্যালসিয়াম কি আছে। ভিটামিন D3-র পার্সেন্টেজের ওপরে আপনার ক্যালসিয়ামের অ্যাবজর্বেশন। আপনি ক্যালসিয়ামও খেয়ে ফেললেন কিন্তু অ্যাবজর্বই করতে পারবেন না, রেস্ট্রিক্টেড ক্যালসিয়ামও, তাহলে খুব একটা লাভ নেই। তাহলে ভিটামিন D3 আছে কি না, এবং মাঝে সাঝে একটু জয়েন্টগুলো, যেসব মেইন জয়েন্ট, যেমন লাম্বার জয়েন্ট মানে কোমর, নি জয়েন্ট, সার্ভিক্যাল, যেগুলোতে আমরা ব্যথা হবে তারপরে যাব, তারপরে এক্সরে করবো, তো দরকার নেই। জয়েন্টটাকে তো এমনি এক্সরে করে দেখেই নেওয়া যায়। আপনি গিয়ে বলবেন যে আমার সার্ভিক্যাল একটা এক্সরে দরকার, করেই দেবে। এটা আপনি জয়েন্টটাকে দেখে নিন, দেখলেন জয়েন্টটা কোথাও ক্ষয়ছে, আপনাকে তো প্রথম অবস্থায় বলবে না। তাহলে সেইখানে যদি প্রোটেকশান নেন এবং তার আগে যদি মাসেলের স্ট্রেংথ বাড়ান, তাহলে কি হবে না, অনেক দিন ভালো থাকবেন, সুন্দরভাবে ভালো থাকবেন। এবং এটাকেই অ্যাওয়ার্ড বলা হয়। তাহলে অ্যাওয়ারনেস বিষয়টা যে আমি 4টে এক্সারসাইজ করলাম এটা না, আমি কী এক্সারসাইজ করব এবং হোয়াট ইজ মাই ডিফেক্ট। এক্সারসাইজ বলুন, আসুন বলুন, কোনো কিছু সকলের জন্য কমন হতে পারে না। যেমন ওষুধের মাপ, আপনার জ্বর হলে একই পাওয়ারের কি আপনি সমস্ত কিছু ওষুধ খান? আপনার যে পেটে ব্যথা বা ঘাড়ে ব্যথা বা পায়ে ব্যথা বা নানা রকম সমস্যা, তার জন্য কি একই মাপের ওষুধ খান? সেটার জন্যই তো ডাক্তারের কাছে এটা। অটোমেটিক এক্সারসাইজ এবং যোগাও কিন্তু একই জিনিস কখনো সকলে হতে পারে না। এইটার সম্পর্কে নিজেরা অ্যাওয়ার হন, সেই রকম প্রকৃত এক্সপার্টের কাছে যান, যিনি আপনার প্রবলেমটা বুঝতে পারবেন এবং তিনি আপনাকে প্রপার এক্সারসাইজ করাবেন। নমস্কার, আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। তার আগে প্রয়োজন হলে আপনারা অবশ্যই ফোন করতে পারেন, তার জন্য আমাদের কোনো মূল্য দিতে হয় না।